নিজের দিদিকে বাঁচাতে ছুটে আসছে ফুলকি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় যে ফুলকি বুঝতে পারে কিছু একটা অঘটন ঘটতে চলেছে। এদিকে মাধবীলতার পেছনে লোক লাগিয়ে দিয়েছিল রুদ্র, কিন্তু কোনোভাবেই এখনও মাধবীলতার খবর জানতে পারেনি। তার মধ্যেই তিওয়ারি এসে খবর দেয়, দাদা, যেই মেয়েটা থানা থেকে বেরিয়ে এসেছে তাকে আমরা খোঁজার চেষ্টা করেছি, কিন্তু এখনও পাইনি, খোঁজ চলছে। রুদ্র তখন বলে, যেভাবেই হোক ওকে খুঁজে বার করার চেষ্টা করো। ওকে আমার চাই, কিন্তু আমি বলে দিলাম, ওকে যদি না পাই না তাহলে কিন্তু আমি তোমাকে শেষ করে দেবো তিওয়ারি। তিওয়ারি তখন বলে, দাদা আপনি একটু শান্ত হন, আমরা চেষ্টা করছি, যেভাবেই হোক আমরা খুঁজে বার করার চেষ্টা করছি, আপনি একটু ধৈর্য ধরে বসুন। তখনই রুদ্র বলে, ধৈর্য? কিসের ধৈর্য? আমি ধৈর্য দিতে পারবো না, ওকে বার করাটা খুব দরকার। কার এত সাহস রুদ্ররূপ সান্যালকে গুলি করার? ওই বুড়োটা যে গুলি করেনি সেটা আমি খুব ভালো মতন জানি, কিন্তু যে এই কাজটা করেছে তাকে আমার চাই তিওয়ারি। তিওয়ারি বলে, আমি সব জায়গাতে লোক লাগিয়ে দিয়েছি, খুঁজে বার করতে আমি ঠিক পারবই। অন্যদিকে ফুলকি ভাবে, ওই মেয়েটা কোথায় চলে গেল? ওকে তো আমি কোনোভাবেই খুঁজে পেলাম না। কি করব আমি এখন? কি করে ওকে খুঁজে বার করব? তার মধ্যেই ফুলকি যেই জায়গাটাতে শাড়িটা রেখে গিয়েছিল সেই শাড়িটা আর খুঁজে পাচ্ছে না। ফুলকি তো সুপার স্টোরে চলে এসেছে, এবার ভেবেছিল ছদ্মবেশটা ছেড়ে নিজের আবার আসল রূপটা ধরবে, কিন্তু এসে দেখে শাড়িটা জায়গায় নেই। সুমন শাড়িটা খুঁজে পায়, রোহিতের হাতে তুলে দেয় আর বলে, স্যার দেখুন, এই শাড়িটা এখানে পেলাম। তখনই ফুলকির কথাই বুঝতে পেরে যায় আর বলে, এটাই তো ফুলকির শাড়ি। তার মানে মেয়েটা আবারও কোনো একটা জায়গায় ছুটে গেছে। আমি না এই মেয়েটাকে আর কন্ট্রোল করতে পারছি না, যে কি করব আমি শুধু সেটাই ভাবছি। এরপর ফুলকি বুঝতে পারে যে ফুলকি ধরা পড়ে গেছে, আর রোহিতের সামনে যেতেই পারছে না। রোহিত তখন বলে, একবার পাই তারপর আচ্ছা মতন ধোলাই দেব। এরপরেই ফুলকি তো রীতিমতো পড়ে যাচ্ছিল, আর ঠিক তখনই রোহিত এসে ধরেছে আর বলে, তুমি এই কাজটা করেছো? হ্যাঁ তুমি করেছো? আর ফুলকিকে প্রথমে চিনতে পারিনি, তারপরে ফুলকিকে দেখে চিনতে পেরে যায় আর বলে, স্যার আমাকে মারবে না, ছেড়ে দিন। তখনই রোহিত বলে, তুমি কি করতে চাইছো বলো তো? তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। আমি কিন্তু এসব একদমই পছন্দ করছি না ফুলকি। চারিদিকে এত বিপদ, আবার তুমি তার মাঝখানে এসব করছো কেন? কিসের জন্য করছো আমাকে বলবে? তখনই ফুলকি বলে, স্যার আমার পুরো কথাটা শুনুন, তাহলে বুঝতে পারবেন। এর মধ্যেই চলে এসেছে অংশু আর বলে, ফুলকি এটা তুমি কি বেশ ধরেছো? ফুলকি তখন বলে, আমার আমার তোমাদের সাথে অনেক কথা আছে যেগুলো বলাটা খুব দরকার। এরপর ফুলকি বলে, জানো তো দাদাভাই, আমি যখন থানায় গিয়েছিলাম ছদ্মবেশ নিয়ে, তখন একটা মেয়ে পুরোহিত দাদুর সাথে কথা বলতে এসেছিল। কথা বলে বেরিয়ে যাওয়ার সময় তার সাথে আমার ধাক্কা লাগে। সে যে মেকআপ করে এসেছিল সেটা আমি বুঝতে পারি, কারণ তার গায়ের রং আমার গায়ে উঠে এসেছিল। সেটা দেখার পর বুঝলাম কিছু একটা গন্ডগোল আছে। এরপর যখন আমি তাকে ফলো করতে শুরু করি সে পালিয়ে যায়। ব্যাপারটা বেশ অন্য রকমের লাগলো জানো তো। আর আমিও বুঝতে পারছি না কেন এগুলো হচ্ছে। আর এই ঠাকুর বাবা দাদু বলছিল যে রুদ্ররূপ সান্যাল ওনার ছেলেকে মেরে ফেলেছে, তার জন্যই সে এরকমটা করেছে। তবে আমার এটাও মনে হয় যে পুরোহিত ঠাকুর একা নেই, এখানে আরও অনেকে আছে। আমি পুরো ব্যাপারটাকেই তোমাকে বোঝাতে পারছি কিনা জানি না, তুমি বুঝতে পারছো তো দাদাভাই? অংশু তখন বলে, হ্যাঁ ফুলকি, তোমার কথা শুনে অনেকটা ধারণাই স্পষ্ট হয়ে যাচ্ছে, না বোঝার মতন কিছুই নেই। রুদ্র তখন অন্যদিকে ব্যস্ত হয়ে গেছে সেই মেয়েটাকে খোঁজার জন্য, সেই গ্রুপটাকে খোঁজার জন্য। কারা রুদ্রর বিরুদ্ধে এইভাবে ষড়যন্ত্র করছে সবটাই জানতে চাইছে রুদ্র। আর এর মধ্যেই অংশুমান বলে, তুমি তাহলে ঠিকই আন্দাজ করেছো ফুলকি, ওই পুরোহিত এই কাজ করতে পারে না, এখানে আরও অনেক বড় একটা গ্যাং রয়েছে। তখন রোহিতের শরীরটা খারাপ লাগতে থাকে। ফুলকি তখন বলে, কি হয়েছে স্যার, আপনি এরকম করছেন কেন? রোহিত তখন বলে, কেন করবো না বলো তো ফুলকি, আমি এটাই ভাবছি রুদ্র আর ঠিক কত অন্যায় করেছে, কত মানুষের ক্ষতি করেছে, আমি এটাই বুঝতে পারছি না। আমার খুবই খারাপ লাগছে এটা ভেবে। তখনই ফুলকি বলে, কিছু ভাববেন না স্যার, দেখবেন সব ঠিক হয়ে গেছে। একটা সময় এমন আসবে না যখন সব ঠিক হয়ে যাবে, আর কোনো কিছু হবে না। আমি বলছি তো, আমি আপনার সাথে আছি, আপনার কোনো ক্ষতি হতে আমি দেব না, আর কারোর কোনো ক্ষতি হতেও আমি দেব না। জামাইবাবু যা করেছে করেছে, আর কোনো ক্ষতি হতে দেব না। আমি শুধু ভাবছি সেই মন্দিরের ওখানে আর একবার যাব, যেই মন্দিরে আমার গুলি লাগার পর আমি গিয়েছিলাম, সুস্থ হয়েছিলাম। সেখানে গিয়ে আমাকে সবটা জানতে হবে, সেখানেই আমার যাওয়াটা খুব দরকার। আপনি যাবেন স্যার? রোহিত তখন বলে, তোমাকে যারা বাঁচিয়েছে তাদেরকে আর তো ধন্যবাদ দেওয়াই হয়নি, আর তো কিছু করাও হয়নি তাদের জন্য, যাব তোমার সাথে, আমি যাব।
এর মধ্যেই রুদ্রর কাছে খবর আসে। তিওয়ারি এসে বলে, দাদা খবর পেয়ে গেছি, ওদের যে টিম রয়েছে সেটা ওই পুরোহিতের যে পুজো করতো যে মন্দিরে ওখানে অনেক টিম গড়ে উঠেছে যারা আপনাকে মারতে চায়। আমি খোঁজ নিয়ে জানতে পেরে গেছি। রুদ্র বলে, শেষ করে দাও, সবাইকে শেষ করে দাও, কেউ যেন বেঁচে না থাকে। দেখো তিওয়ারি, কেউ যদি বেঁচে থাকে না তাহলে তার দায় কিন্তু সম্পূর্ণ তোমার, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। তিওয়ারি বলে, দাদা আপনি চিন্তা করবেন না, ওখানে আমরা প্ল্যান করে ফেলেছি, আমি কয়েকজন ছেলেকে পাঠিয়েও দিয়েছি। আমি বলেছি তোরা পিকনিক টিকনিক করবি, ডিজে ফিজে বাজাবি, আর সেই সুযোগে ঘরে আগুন লাগিয়ে দিবি যাতে কেউ আর সন্দেহ না করে, আর ওদের চিৎকারের সাউন্ড যেন কোথাও না যায়। তখনই তিওয়ারির কথা শুনে রুদ্র বলে, কাজটা যেন হওয়া চাই, এটা ভালো করে মাথায় রেখে দিও। এর মধ্যেই গুন্ডাগুলো ফলো করতে থাকে মাধবীলতাদের। মাধবীলতারা ঘরে গিয়ে প্ল্যান করতে থাকে আর বলে, ঠাকুর বাবা তো ধরা পড়েই গেছে, আমরা অন্য রকমের ব্যবস্থা করব। এই কদিন আমাদেরকে ছড়িয়ে ছিটিয়ে থাকতে হবে, না হলে কিন্তু আমাদেরও বিপদ। আমরা যদি ধরা পড়ে যাই রুদ্ররূপ সান্যালকে শেষ করতে পারবো না, তাই আমাদের যা করার আমাদেরকে কিন্তু খুব বুদ্ধি করে করতে হবে। সময়টা খুব কঠিন, কিন্তু আমরা ছেড়ে দেব না, আমরা ঠিক লড়বো, আমাদের পারতেই হবে। তখনই মাধবীলতার কথা শুনে মৃত্যুঞ্জয় বলে, কিন্তু দিদি আমার কিন্তু সত্যি এবারে খুব ভয় লাগছে, আমাদের ফোন টোনগুলো তো অন রয়েছে, ওরা ট্র্যাক করে কোনোভাবে পৌঁছে যাবে না তো? মাধবীলতা বলে, হ্যাঁ সেটাও আমি ভেবে রেখেছি। এদিকে গুন্ডাগুলো সবটা শুনতে থাকে। ফোন করেছে তিওয়ারিকে আর বলে, দাদা আমরা তো এখানে চলে এসেছি, এবারে কি কাজটা শুরু করে দেব? তিওয়ারি বলে, চারিদিকটা ভালো করে দেখে নিয়ে কাজটা শুরু করে দে, আর যেন কোনোভাবে কোনো পালাতে না পারে কেউ, কথাটা ভালো করে মাথায় রাখিস, তাহলে কিন্তু রুদ্ররূপ সান্যাল তোকে আর আমাকে দুজনকেই শেষ করে দেবে। মাধবীলতা বলে, আমরা যেই শপথ নিয়েছিলাম সেই শপথ আমরা রাখবো, যেভাবেই হোক না কেন ঠাকুর বাবাকে আমরা উদ্ধার করব, আর রুদ্ররূপ সান্যালের মতন খারাপ মানুষকেও এই পৃথিবী থেকে শেষ করে দেব। মৃত্যুঞ্জয় বলে, ঠিকই বলেছ, ওদেরকে শেষ হতেই হবে, ওদেরকে কোনোভাবেই আমরা বাঁচতে দেব না, পারবে না ওরা বাঁচতে। তার মধ্যেই রুদ্ররূপ সান্যাল তো ভাবতে থাকে কখন ওদের শেষ হওয়ার খবরটা পাবে। এর মধ্যেই ফুলকি আর রোহিত বেরিয়ে পড়েছে মন্দিরে আসবে বলে। ফুলকি তখন বলে, কেন জানি না মনের মধ্যে এতটা অস্থির লাগছে, বুঝতে পারছি না কেন এরকমটা হচ্ছে, আর হওয়ার কারণটাই কি সেটাও বুঝতে পারছি না। এর মধ্যেই গুন্ডাগুলো চারিদিকে কেরোসিন তেল লাগিয়ে দেয় ঘরের, আর ঘরের দেশলাই কাঠি ঠুকে আগুন জ্বালিয়ে দেয়। কিন্তু মাধবীলতারা এখনও বুঝতে পারেনি। মাধবীলতারা তো নিজেদের মতন গল্প করতে থাকে, আর তখনই বুঝতে পারে কোথাও একটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। আর এরপরে বেরিয়ে এসে দেখে চারিদিকে আগুন লেগে গেছে, কিন্তু বেরোনোর রাস্তাটুকু পর্যন্ত নেই। কি করবে এই অবস্থায় বুঝতে পারে না। আর এটা বুঝতে পারছিল রুদ্ররূপ সান্যালের লোকজনেরাই এই সমস্ত কিছু করেছে। এর মধ্যে ফুলকি আর রোহিত এসে মাধবীলতাদের বাঁচানোর চেষ্টা করছে।